আসসালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্যারিয়ার বিষয়ক আলোচনায় তোমাদের প্রোগ্রামিংটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আজকে আলোচনা করার জন্য আজকে আমাদের সামনে দুজন অতিথি উপস্থিত হয়েছে। প্রথমে আমার পাশে আছেন আমাদের ডুয়েট কম্পিউটার সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট রণজিৎ কুমার প্রামাণিক এবং আমাদের ডুয়েট কম্পিউটার সোসাইটির সম্মানিত জেনারেল সেক্রেটারি আশরাফুল হাকে। প্রথমে তোমাদের পক্ষ থেকে আমাদের কয়েকটা প্রশ্ন ওনাদের কাছে থাকবে এবং আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ক্যারিয়ারের জন্য অনেকটা উপকারী হয়ে আনবে। প্রথমেই যাচ্ছি আমাদের প্রেসিডেন্টের কাছে। তো আমরা অনেকেই মনে করি আমাদের যখন ডিপ্লোমা শেষ করবো বা হায়ার স্টাডিজে যাব তখন প্রোগ্রামিং ক্যারিয়ার নিয়ে ভাববো বা অনেক প্রোগ্রাম করবো, কিন্তু ডিপ্লোমার ততটা গুরুত্ব দেই না। প্রথমে আমরা বাইরে জানবো যে আসলে ডিপ্লোমায় আমাদের প্রোগ্রামিংটা কতটা গুরুত্বপূর্ণ। আসলে ডিপ্লোমায় বলতে আসলে ভুল কথা, আমাদের প্রোগ্রামিংটা অনেক আগে থেকে শুরু করা উচিত, যেখানে আমরা অনেক পিছিয়ে থাকি। আমরা যারা ডিপ্লোমা পড়াশোনা করি ম্যাক্সিমাম আসি আমরা হয়তো একটু ভিলেজ বা রুরাল ভিলেজ থেকে, তো সেখান থেকে আমরা ওই প্রোগ্রামিং এর সুযোগ সুবিধাটা পাই না। তো মেইনলি যেটা দরকার, আমাদের প্রোগ্রামিং করতে না পারলে স্কুল লেভেলে আমাদের কিন্তু অনেক গণিত প্রতিযোগিতা, কারণ অলিম্পিয়াড আছে, গণিত উৎসব হয়, সেগুলোতে অংশগ্রহণ করা উচিত। তাহলে আমাদের কি হবে যে প্রোগ্রামিং এর বেসিকটা আমাদের অনেক আগে থেকে একটু পাওয়া যাবে। আর পলিটেকনিকে এসে আমাদের অবশ্যই যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, প্রোগ্রামার হিসেবে কাজ করার ইচ্ছা আছে বা প্রোগ্রামিং কে ভালোবাসি, তার আমাদের প্রোগ্রামিং এর বিকল্প নেই। এখন কি করে শুরু করবো এই বিষয়টা? তো শুরু করতে গেলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে, ল্যাঙ্গুয়েজটা আসলে এখানে ফ্যাক্টর হচ্ছে লজিক ডেভেলপমেন্ট। তো লজিক ডেভেলপমেন্ট করে আমাদের বিভিন্ন অনলাইন যাতে কম্পিটিশনে বা প্র্যাকটিস প্রোগ্রামিং শুরু করা উচিত আমি মনে করি। এবার আমরা আশরাফুল ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু মতামত চাইবো, আর পাশাপাশি একটা প্রশ্ন থাকবে ভাইয়ের কাছে যে আমরা যে প্রোগ্রামিংটা স্কিলটা ডেভেলপ করবো সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমরা আমাদের আশরাফুল ভাই থেকে জানবো। আচ্ছা, আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা পরামর্শমূলক অনুষ্ঠানে আসতে পেরে। তো আসলে প্রোগ্রামিংটা যারা ডিপ্লোমায় থাকবে বা পড়ালেখা করবে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ আমার ঠিক এরকমটা মনে হয় না। কারণ যারা আসলে প্রোগ্রামিং করবে বা প্রবলেম সলভ করবে, তো তার এই স্কিলটা তার জীবনে চলার পথে যে কোনো জায়গায় তাকে অন্যান্য রিয়েল ওয়ার্ল্ডের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করে মূলত। আর বিশেষ করে যারা ডিপ্লোমায় আসে তাদের জন্য তো প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ। তবে সেখানে আরেকটা কথা যদি দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেকের বিভিন্ন ধরনের নেশা থাকে, যে কেউ খেলাধুলা করতে অভ্যস্ত, কেউ বা এরকম ক্রিকেট খেলা না খেলে দেখতে অভ্যস্ত, আবার অনেকে কি করে যে আপনার কম্পিউটারের সাথে নিজেকে এমন ভাবে জড়িয়ে ফেলে যে কম্পিউটারটা একটা নেশায় পরিণত হয়। তো আমি মনে করি যে যারা ডিপ্লোমায় আমরা আসি, ঠিক আছে, তো তাদের জন্য প্রোগ্রামিংটা যদি নেশার দিকে আসে তাহলে তার ক্যারিয়ারে এটা খুবই একটা এফেক্টিভ হবে। আর পাশাপাশি আসলে ডিপ্লোমায় আসলে প্রোগ্রামিং করবো কিনা এটা আমাদের ডিপেন্ড করবে হচ্ছে যে আমি ভবিষ্যতে কি করব। সেটা হতে পারে যে যদি আমি আপনার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কোনো জব করতে চাই, তাহলে আমি যে লেভেলে জব করব ওই লেভেলে আসলে প্রোগ্রামিংটা লাগবে কিনা। অথবা আমি যদি ভাবি যে আমি আপনার বিসিএস ক্যাডার হব, তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রোগ্রামিংটা লাগবে কিনা। আর যদি কারো একদম পার্সোনালি এরকম ইচ্ছে হয় যে আমি প্রোগ্রামিং এর উপরেই ক্যারিয়ার করব, তো সেক্ষেত্রে পলিটেকনিক না, আমাদের রঞ্জিত ভাই বলে দিছে যে আসলে আমাদের স্কুল লাইফ থেকেই শুরু করা দরকার। তো আমি আসলে মনে করি যে স্কুল লাইফ না, যখন থেকে আমরা আসলে কোনো কিছু শেখা শুরু করি তখন থেকেই আসলে আমাদের লজিকটা ডেভেলপ করা প্রয়োজন। তো এটা মূলত আসলে কম্পিউটারের সাহায্যে যখন কোনো আমরা প্রবলেম সলভ করি সেটা মূলত আমাদের গাণিতিক ভাবেই কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হয়।
অর্থাৎ আমরা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম ব্যবহার করে যখন প্রবলেম সলভ করব, আসলে এই প্রবলেমটা মূলত সলভ করতে হয় আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করে। তো এই জন্য রঞ্জিত ভাই বলছে যে স্কুল লেভেলে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার গণিত অলিম্পিয়াডে হয়। তো এই গণিত অলিম্পিয়াডে যে ধরনের প্রশ্নগুলো আমাদের মূলত ফেস করতে হয়, এই প্রশ্নগুলো যদি আমরা একদম ছোট থেকে অর্থাৎ ক্লাস 2-3 থেকে যদি আমরা এই রিলেটেড প্রবলেমগুলো শুরু করে দেই মানে সলভ করা, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং এ আমরা অনেক ভালো করতে পারবো। আর পাশাপাশি যারা ডিপ্লোমায় আমরা আছি, ঠিক আছে, তো ডিপ্লোমার স্টুডেন্টদের ক্ষেত্রে তাদেরকে আগে ডিসিশন নিতে হবে যে সে আসলে ক্যারিয়ারে কি করতে চায়। সে যদি প্রোগ্রামিং কোন সেক্টরে কাজ করতে চায় তাহলে তার প্রোগ্রামিং এর বিকল্প আমি অন্য কোনো কিছু আসলে দেখি না এইভাবে। পাশাপাশি কেউ যদি হচ্ছে গভর্নমেন্ট জব করতে চায়, সেক্ষেত্রে তাকে আগে চুজ করতে হবে যে গভর্নমেন্ট জবে সে কোন লেভেলে জব করতে চায়। সে যদি প্রোগ্রামিং রিলেটেড কোনো জব করতে চায় তাহলে অবশ্যই তার জন্য আরো প্রোগ্রামিং এর প্রায়োরিটিটা খুব বেশি আসে। আর ক্যারিয়ারের বাইরে যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে আপনার এখন শেখার প্রয়োজন, আমি মনে করি যে আপাত দৃষ্টিতে ওইগুলোকে আপনারা হচ্ছে পেন্ডিং এ রাখেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে যে কোনো কম্পিটিশন লেভেলের কথা আপনি যদি চিন্তা করেন, তো লক্ষ্য করবেন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা খুবই ভালো করতেছে, তাদেরকে যদি আপনি তাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে দেখবেন যে তারা আসলে ওই কম্পিটিশনের জন্য যে টপিকসটা ছিল তারা হচ্ছে সেটাতে সর্বোচ্চ সময় ব্যয় করছে, যার কারণে কিন্তু তারা ওই জায়গায় এসে ভালো করছে। সো আপনি যদি আপনার ক্যারিয়ারের সেই উন্নত শিখরে যদি পৌঁছতে চান, তাহলে অবশ্যই আপনার ওই ক্যারিয়ার রিলেটেড অর্থাৎ আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গা রিলেটেড যে কাজগুলো আপনার আসবে, আপনি সব সময় এই কাজগুলোর মধ্যেই থাকবেন। পাশাপাশি আপনাকে যদি আনুষঙ্গিক কোনো কাজ করতে হয় তাহলে ওই কাজটাই করবেন যে কাজটা না করলে আসলে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পলিটেকনিকে বা আপনার ডিপ্লোমায় বা আপনি হাই মানে ইন্টারমিডিয়েট যে লেভেলেই থাকেন না কেন, একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড জবে ইনভলভ হতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট, আমরা যেটাকে হচ্ছে আইসিপিসির কথা শুনে থাকি, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল লেভেলের যে প্রোগ্রামিং কন্টেস্টটা হয়, তো এই ক্ষেত্রে যারা এই আইসিপিসির জন্য নিজেকে ডেভেলপ করতে থাকবে, অর্থাৎ আপনার এসিএম করবে, অর্থাৎ অনলাইন বিভিন্ন জাজ আছে, সেই জাজগুলোর মধ্যে আমাদের রিয়েল লাইফে বিভিন্ন প্রবলেম সেটআপরা সেট করে রাখছে। আপনারা যদি ওই প্রবলেম গুলোকে হচ্ছে সলভ করতে থাকেন এবং প্রোগ্রামিংটা যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনি একজন কম্পিউটার প্রকৌশলী হিসেবে আপনি আপনার ক্যারিয়ারটা যেদিকে নিয়ে যেতে চান না কেন, পরবর্তীতে আপনার জন্য খুব সহজ হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সফটওয়্যার ফার্মগুলো আছে, আপনারা লক্ষ্য করলে বা বড় ভাইদের কাছ থেকে জানলে দেখবেন যে বেশিরভাগ মানে আপনার সফটওয়্যার ফার্মে যেটা পড়ে দেখে যে আপনার প্রোগ্রামিং স্কিলটা আসলে কি রকম, এবং এই প্রোগ্রামিং স্কিলটা তারা হচ্ছে এই মাপকাঠির উপরেই তারা নির্ধারণ করে যে আপনি হচ্ছে ন্যাশনাল লেভেলে প্রোগ্রামিং কন্টেস্টে আপনার আসলে স্কোরটা কত আসছে, অর্থাৎ আপনি কততম পজিশনে আছেন, অথবা আপনি অনলাইন জাজ, যেমন কোড কোর্সেস একটা অনলাইন জাজ আছে, এরকম আপনার হ্যাকার র্যাঙ্ক, টপ কোডার, এরকম বিভিন্ন অনলাইন জাজ আছে। তো এর মধ্যে যে আমি কোড কোর্সেসের কথা বলি, এইখানে প্রবলেম সলভ করলে ওই প্রবলেমের উপর আপনার একটা রেটিং আসে। তো অনেক সফটওয়্যার ফার্ম আছে আপনার ওই রেটিংটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে জাজ করে ফেলবে যে আপনি আসলে কোন মাপের কোডার। তো এই জন্য আমি বলতেছি যে আপনি যদি প্রোগ্রামিং কন্টেস্টের সাথে ইনভলভ থাকেন এবং কোনো একটা অনলাইন জাজের মধ্যে আপনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো সফটওয়্যার ফার্মে আপনার জন্য খুবই সুবিধা বয়ে আনবে। ধন্যবাদ আশরাফুল ভাইকে অনেক সুন্দরভাবে প্রোগ্রামিং এর গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে মূল কথা হচ্ছে শুধু ডিপ্লোমাই না, সারা জীবনের জন্য আমাদের কিন্তু প্রোগ্রামিংটা ইম্পর্টেন্ট, সেটা সেকেন্ডারি লেভেলে হোক বা হায়ার লেভেলে হোক। পরের প্রশ্নে আসি যে আসলে আমরা ডিপ্লোমাতে বা পলিটেকনিকের ক্ষেত্রে হয় কি আমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, অনেকগুলো সেক্টরে আমরা কাজ করি, কিন্তু কথা হচ্ছে এখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতর
কোন ল্যাঙ্গুয়েজটা আমরা বেশি গুরুত্ব দিব সেটা জানবো আমরা আমাদের রণজিৎ দা থেকে। ধন্যবাদ। আমি মূলত ল্যাঙ্গুয়েজটা আসলে কোনো ফ্যাক্টর না প্রোগ্রামিং কম্পিটিশনের ক্ষেত্রে। আসলে বলছে যে আসলে প্রবলেম সলভিংটাই হচ্ছে বড় কথা। আর প্রবলেম সলভিং করতে গেলে যে আমাকে 10টা 12টা ল্যাঙ্গুয়েজ জানা লাগবে এরকম কিছু না। তো যদি বলি যে কোন ল্যাঙ্গুয়েজটা প্রথমে শিখবো, তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাকে লাগবে আমাদের প্রবলেম সলভ করতে যায়। তো আমি মনে করবো যে সি এর বিকল্প নেই। বাংলাদেশে নর্মালি সি দিয়ে শুরু করে সবাই। তো যদি মনে করি না আমি সি শিখবো না, একটু উপরের দিকে যাবো, তাহলে সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারি। এবং এই ভাষার বেসিক জিনিসগুলো যেমন লুপ কিভাবে কাজ করে, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করে, এবং কিছু বিটওয়াইজ অপারেটর যেগুলো আছে সেগুলো শিখেই আমার মনে হয় কম্পিটিশনে অংশগ্রহণ করা উচিত। এগুলো বেসিক কিছু কনসেপ্ট থাকলে আমরা হয়তো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো। তো যখনই আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাবো এবং প্রথমেই সহজ সহজ প্রবলেম গুলো সলভ করা শুরু করবো, তো তার পরবর্তীতে আমি আসলে আরো ল্যাঙ্গুয়েজ জানা দরকার কিনা এইটা একটা বিষয়। তো যেহেতু আমাদের কম্পিটিশনে মানে যেমন আমি যদি সি এর কথা বলি, এখানে অনেক কাজ আমাদের করতে হবে যে একবারে আমাকেই সবকিছু করতে হবে। তো এমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে এগুলো তো বিল্ট ইন পাওয়া যায়, কিন্তু তার আগে অবশ্যই আমি যে বিল্ট ইন একটা ফাংশন ইউজ করবো সেটা আগে অবশ্যই আমার জানা উচিত যে আমি আসলে মানে ওই ফাংশনটা রিয়েলি কিভাবে কাজ করে। তো এটা আসলে সি বা সি প্লাস প্লাস এ ক্লিয়ার হবে। এবং যখন আমরা এটা শিখে যাবো, আমার মনে হয় যদি কম্পিটিশনে আরেকটু অগ্রসর হতে চাই, আমাদের সি সি প্লাস প্লাস এর একটা এক্সটেন্ডেড টুল এসটিএল এটা আমরা শিখতে পারি। যদি এসটিএল না শিখি তো আমরা ওপি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বেসড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে আমরা সুইচ করতে পারি। এবং এটা হতে পারে জাভা, হতে পারে পাইথন। তো যেহেতু মানে পাইথন এখন অনেকটাই লিড দিচ্ছে এবং আমাদের প্রফেশনালি কাজ করতে গেলে হয়তো পাইথনের কাজ করতে লাগতে পারে। তো যদি আমরা শিখে যাই আগে আগে, কারণ ডিপ্লোমাতে নতুন করে পাইথন অ্যাড করছে, কারণ আমি একটা সিম্পল কাজ করতে গেলেও আমার পাইথন লাগতেছে। তো তারা আসলে এটা ধরে নেওয়া হয় যে ডিপ্লোমা প্রত্যেকটা ডিপ্লোমা প্রকৌশলী বা হায়ার স্টাডি করবে এরকম না, তারা জব সেক্টরে ঢুকে যাবে সব। তো যাদের জব সেক্টরে ঢুকে গেলে কিন্তু তারা সি দিয়ে হয়তো কাজ করতে পারবে না, তখন তাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাগবে, মানে সি তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তো হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ তাদের দরকার হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে তারা ইচ্ছা করলে পাইথনটা শিখতে পারে। কিন্তু আমি মনে করবো সি সি প্লাস প্লাস এনাফ। সি সি প্লাস প্লাস শিখে একজন প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে পারে ভালো। ধন্যবাদ রণজিৎ দাকে। আর এখন একটা সবচেয়ে আমরা সবসময় একটা প্রশ্ন শুনি, সেটা হচ্ছে আমি ভালো প্রোগ্রামার কিভাবে হবো। তো আসলে একজন শিক্ষার্থী কিভাবে একজন ভালো প্রোগ্রামার হবে সেই বিষয়ে আমরা জানবো আমাদের আশরাফুল ভাই থেকে। আচ্ছা, আমি পূর্বের প্রশ্নটার সঙ্গে ছোট্ট একটা কথা জড়িয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করব। আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজটা একদমই কোনো বিষয় না যে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। যেটা বলছে আমি রোহিতের সঙ্গে একমত পোষণ করছি। আমি পূর্বের প্রশ্নটার অ্যান্সারের সঙ্গে আরেকটা জিনিস জোড়ায় দিতে চাই, সেটা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো ল্যাঙ্গুয়েজ মূলত আমাদের যে কোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ শিখলে আমাদের হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে বা কোনো জায়গায় যদি প্রোগ্রামিং কন্টেস্টের জন্য যাই, সেক্ষেত্রে আমাদের সি প্লাস প্লাস এবং জাভাটা শেখাই বেটার হবে। কারণ আমি অনেক কন্টেস্টে দেখছি যেখানে আসলে পাইথন দিয়ে কোড আপনারা সাবমিট দিতে পারবেন না, অর্থাৎ পাইথনের যে কোডটা এটা অ্যাকসেপ্ট হবে না। মানে অনলাইন জাজের মধ্যে আসলে এই কম্পাইলারটা অনেক সময় ইনস্টল করা থাকে না। আর বিশ্বের যারা টপ লেভেলের প্রোগ্রামার তারা বেশিরভাগই কিন্তু সি প্লাস প্লাস আপনার ব্যবহার করে। আর আপনারা যদি কেউ জাভাতে ইন্টারেস্ট আপনাদের থাকে সেক্ষেত্রে জাভাটা শিখে নিতে পারেন। তবে আমি মনে করি যে কোনো একটা হলেই যথেষ্ট, এবং আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে সি প্লাস প্লাস শেখার জন্য। আর দ্বিতীয় যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে ভালো প্রোগ্রামার হতে পারি। তো আসলে প্রত্যেকটা জিনিস শেখার পিছনে আমি নিজে থেকে যেটা অনুভব করি যে প্রোগ্রামিং স্কিলটা এরকম আপনারা পুকুরে সাঁতার কাটার মতো, বা হচ্ছে আপনার কেউ যদি বাইসাইকেল চালিয়ে থাকেন তাহলে বাইসাইকেল চালানোর মতো আমি বলবো। যে আপনি যখন আসলে সাঁতার দেয়া শিখলেন বা সাইকেল চালাতে শিখলেন, তখনই যে আপনি আসলে ভালো চালাতে পারবেন এমনটা না। আপনি যত বেশি হচ্ছে এই প্র্যাকটিসটা করবেন, আপনি অত ভালো সাঁতার দিতে পারবেন। আপনি যত সাইকেল বেশি চালাবেন,
আপনার হাতটা অত কি হবে যে আপনার আরো শক্তিশালী হবে। ঠিক অনুরূপ ভাবে প্রোগ্রামিং এর যে লজিকটা আপনারা ডেভেলপ করতে চাচ্ছেন বা ভালো প্রোগ্রামার হতে চাচ্ছেন, এই জন্য আপনাদের সব থেকে বেশি যেটা উপকারে আসবে সেটা হচ্ছে যে আপনি কত বেশি প্রবলেম সলভ করছেন, আপনি কত ক্যাটাগরির প্রবলেম সলভ করছেন। আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন আপনার লজিকটা এরকম অত বেশি মজবুত হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে আপনার বিভিন্ন ক্যাটাগরির কিন্তু প্রবলেম আপনাকে সলভ করতে হয়। আপনি সেক্ষেত্রে যদি ভালো প্রোগ্রামার হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো বেসিক্যালি প্রোগ্রামিং শুরু করার সময় আমাদের যেটা করতে হবে, অনেকেরই ধারণা থাকে যে আমি একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখে তারপরে হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রবলেম সলভ করব। তো আসলে এটা খুবই একটা ভ্রান্ত ধারণা, আপনারা এটা থেকে অবশ্যই বের হয়ে আসবেন। আসলে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ একদম পুরোপুরি না শিখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা প্রোগ্রাম মানে অনেক প্রবলেম আপনি সলভ করতে পারবেন অনলাইনে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার শুধুমাত্র ডাটা টাইপ, আপনার হচ্ছে লুপ, অ্যারে এবং যে আপনার স্ট্যাক এবং ইউনিয়ন যে আমাদের ডাটা স্ট্রাকচার আছে, তো শুধু স্ট্যাক মানে স্ট্যাক না সরি আমাদের হচ্ছে স্ট্রাকচার এবং ইউনিয়ন। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে প্রবলেম সলভ শুরু করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আবারও যে আপনার ডাটা টাইপ, লুপ আর হচ্ছে অ্যারে আর পাশে হচ্ছে আপনার কি স্ট্রাকচার। তো এই চারটা জিনিস যদি আপনারা বুঝে থাকেন আপনারা প্রবলেম সলভ করা শুরু করে দিতে পারেন। ইভেন আপনারা যখন প্রবলেম সলভ করতে যাবেন, সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম আপনারা দেখেন যে আপনার যতটুকু জানা আছে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে এই প্রবলেমটা সলভ করা সম্ভব না, দেন তখনই আপনি নতুন একটা টপিক শিখবেন। অর্থাৎ আপনি একটা প্রবলেম সলভ করতে যাবেন, সলভ করতে গিয়ে যদি আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাহলে শিখবেন, আর যদি শিখতে না হয় তাহলে আপনি শিখবেন না। আর রঞ্জিত ভাই একটা কথা বলেছিল যে আপনার এসটিএল এর কথা, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। তো এটা মূলত আপনাদের যেটা করবে সেটা হচ্ছে যে আমরা অনেক বড় বড় কোডকে খুব সহজেই লাইব্রেরি ফাংশন ব্যবহার করে একটা প্রবলেমের সলিউশন দিতে পারবো। আমি এই বিষয়ে আরেকটা বিষয় বলতে চাই যে আমি কিছুদিন আগে হচ্ছে আপনার স্মার্ট পার্কিং সিস্টেম একটা হচ্ছে প্রজেক্ট করছি। তো এরকম অনেক ধরনের অনলাইনে আপনার রিসোর্স পাবেন, পাশাপাশি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আপনারা ফ্রেমওয়ার্ক পাবেন। লক্ষ্য করলে দেখবেন যে তারা আপনার রিয়েল লাইফের কোনো একটা প্রবলেম সলভ করার জন্য একটা বিল্ডিং ফাংশন তৈরি করে রাখছে। তো আপনারা যত বেশি এই বিল্ডিং ফাংশনগুলোর ব্যবহার শিখবেন আপনি অত বেশি হচ্ছে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার সুবিধা দেবে। তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি ল্যাঙ্গুয়েজটা খুব পরিপাটিভাবে খুব ভালোভাবে শিখে তারপরে প্রবলেম সলভ করব। আসলে এই ক্ষেত্রে আপনার ভালো প্রোগ্রামার হতে আসতে কিন্তু অনেক সময় লাগবে। কারণ একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে মোবাইলের অ্যাপস গুলো তৈরি করি, আপনি যদি এখন চিন্তা করেন যে মোবাইলে যে আমি অ্যাপস গুলো তৈরি করব তাহলে এর জন্য আমাদের যে বাটন তৈরি করতে যে ফাংশনটা লাগে ওই ফাংশনটা আগে একটু বুঝি, তাহলে কিন্তু আপনার ওই বাটন তৈরি করার ফাংশনটা তৈরি মানে বুঝতে গিয়ে কিন্তু আপনার হয়তো 2-1 বছর চলে যাবে। তাহলে আপনি অ্যাপস কখন ডেভেলপ করবেন? তো আমাদের এখানে যেটা করতে হবে, যে জিনিসগুলো অলরেডি ক্রিয়েট করা আছে ওই জিনিসগুলো ব্যবহার করে আমরা রিয়েল লাইফের নতুন কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি সেই জিনিসটাই আমাদেরকে শিখতে হবে। এই জন্য আমি বলতেছি যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ওইভাবে গুরুত্ব না দিয়ে আমরা প্রবলেম সলভিং করব। অর্থাৎ বিভিন্ন অনলাইন জার্জ আছে, এই জার্জের মধ্যে যে প্রবলেমগুলো দেয়া আছে সেই প্রবলেমগুলো আমরা যখন বেশি থেকে বেশি হচ্ছে সলভ করার চেষ্টা করব, বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম আমরা যখন সলভ করব তখন ধীরে ধীরে আমাদের হচ্ছে প্রোগ্রামিং যে লজিকটা সেই লজিকটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে এবং এক সময় দেখা যাবে যে যত বেশি ক্যাটাগরির প্রবলেম আপনারা সলভ করছেন বা অনুশীলন করছেন অথবা চেষ্টা করছেন কিন্তু সলভ করতে পারেননি, তার লজিক কিন্তু অত বেশি ভালো হবে। তো এই জন্য বলতেছি যে আপনি যদি ভালো প্রোগ্রামার হতে চান তাহলে আপনার হচ্ছে প্রবলেম সলভিং এর বিকল্প কোনো কিছু নেই এবং এটা যে যত বেশি সময় দেবে সে অত ভালো প্রোগ্রামার হবে। হতে পারে ন্যাশনাল লেভেলে অথবা আপনার ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো সলিউশন নিয়ে আসতে পারবে না, কারণ এইখানে সাধারণত টিম বেস কন্টেস্ট হয়। অর্থাৎ একটা কন্টেস্টের মধ্যে আমাদের 3 জন পার্টিসিপেন্ট থাকে। তো হয়তোবা আপনার বাকি 2 জন টিমমেট খারাপ থাকার কারণে আপনি ওই ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করতে পারবেন না, কিন্তু আপনার যে লজিকটা গেদারিং
এটা আপনার সারা জীবন কাজে দেবে এবং অবশ্যই ভালো প্রোগ্রামার হতে পারবেন। আমি একজনের উদাহরণ হচ্ছে আমাদের আশরাফুল, কি জানি নাম ছিল ভাই ওনার, স্যামসাং এর যিনি, আশরাফুল আসাদ। হ্যাঁ, আশরাফুল আসাদ। উনি হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটি ছিল, ওনার কাছ থেকে আমি যতটুকু জানলাম যে ওনার টিমমেট তারা কিন্তু ওই রকম সময় দিত না, কিন্তু উনি একাই অনেক সময় দিত এবং পরবর্তীতে দেখা গেছে যে উনি হচ্ছে আপনার আইসিপিসি তে যদিও হচ্ছে আপনার ওয়ার্ল্ড ফাইনালে যেতে পারে নাই, কিন্তু ওনার যে সময়টা উনি প্রোগ্রামিং এর জন্য ব্যয় করছিল, যার কারণে কিন্তু পরবর্তীতে যখন সিঙ্গেল কন্টেস্টের মধ্যে অর্থাৎ যেখানে একজন করে পার্টিসিপেন্ট ছিল, এই কন্টেস্টে যখন উনি পার্টিসিপেট করছে উনি কিন্তু খুব ভালো একটা র্যাঙ্কে আসতে পারছে। তো আমি এই জন্য বলবো যে যে যত বেশি প্রবলেম সলভিং এর সময় দেবে সে অত ভালো প্রোগ্রামার হতে পারবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আশরাফুল ভাইয়ের কাছে আবার যাবো, কারণ তিনি কয়েকটা বিষয় নোট করলেন যে অনলাইন জাজ একটা, আরটা হচ্ছে প্রোগ্রামিং সলভ। তো প্রবলেম সলভ এবং অনলাইন জাজ সম্বন্ধে আমরা জানবো আশরাফুল ভাই থেকে। আমার কাছে যে প্রশ্নটা আসলো এই মুহূর্তে সেটা হচ্ছে যে অনলাইন জাজ মূলত কি। আসলে অনলাইন জাজ হচ্ছে একটা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। তো এটা আমরা সাধারণত ডেস্কটপে যে সফটওয়্যারগুলো দেখি সেই রকমেরই একটা সফটওয়্যার, যেটা আসলে ওয়েব বেস, যার কারণে আমি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বললাম। তো এটা মূলত যেটা করে, সাপোজ আমি যদি এখানে কাউকে জিজ্ঞেস করি যে 2 আর 2 যোগ করলে কত হয়, তাহলে আমি কিন্তু আগে থেকেই রেজাল্টটা জানি যে 2 আর 2 যোগ করলে আমাদের কত হচ্ছে 4। এখন যাকে আমি এই মানে প্রশ্নটা জিজ্ঞেস করলাম, সে যদি আমাকে কি বলে 4 বলে, তাহলে আমি কি বলবো যে হ্যাঁ উত্তরটা সঠিক হয়েছে। আর সে যদি 4 না বলে অন্য কোনো রেজাল্ট আমাকে দেয়, তাহলে আমি বলবো কি যে উত্তরটা ভুল। তো আমরা জানি যে সফটওয়্যার হচ্ছে আমাদের পূর্বে কিছু আমরা কোড লিখে একটা প্যাকেজ তৈরি করি এবং যখন সেই সফটওয়্যারটা আমরা রান করি, সেই রান অবস্থায় কিন্তু আর কোডে আমরা কোনো চেঞ্জ নিয়ে আসতে পারি না। তো অনলাইন জাজ আমাদের মূলত যেটা করে সেটা হচ্ছে যে সে হচ্ছে একটা প্রবলেমের কিছু ইনপুট এবং কিছু আউটপুট ধারণ করে। যেমন আমি একটু আগে যে প্রবলেমটা বললাম যে 2 এবং 2 যোগ করলে কত হয়, এটা আমাকে বলতে হবে। আমি যদি অনলাইন জাজের মধ্যে এই প্রবলেমটা সেট করে দেই, তাহলে আমি এইভাবে সেট করে দেব যে 2 এবং 2 দুটো ইনপুট ভেরিয়েবল আমাদের, মানে দুটো ইনপুট মান থাকবে, আর এই 2 এবং 2 যোগ করলে ফলাফলটা কত হবে সেটাও আমি অনলাইন জাজের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ অনলাইন জাজের মধ্যে আমি তিনটা জিনিস দেব। একটা হচ্ছে আপনার ইনপুট, যেখানে দুটো ইনপুটের মান থাকবে, আর সেই ইনপুটের করেসপন্ডিং একটা আউটপুট। তাহলে আমি তিনটা জিনিস দিয়ে দিলাম, আর তিনটা মান আর কি 2, 2 আর 4। এখন আমি প্রবলেম স্টেটমেন্টে যেটা বলবো, যারা প্রবলেম সলভ করবে তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে দুটি সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রাম লেখেন। তাহলে যারা এই আমার যোগ করার প্রবলেমটা সলভ করবে তারা হচ্ছে অবশ্যই যোগ করার জন্য একটা প্রোগ্রাম লিখবে এবং তারা তাদের হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ বা যেটাই ব্যবহার করুক না কেন, একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমি অ্যাকসেপ্ট করব, অর্থাৎ ওই অনলাইন জাজ যেটাকে বলতেছি ওয়েব অ্যাপ্লিকেশনটা, সেই অনলাইন জাজের মধ্যে কিছু হচ্ছে আপনার ওয়েব এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিছু কম্পাইলার হচ্ছে সেটআপ দেয়া থাকে, অর্থাৎ আপনার সি, সি++, জাভা, পাইথন। আমরা যেই অনলাইন জাজের মধ্যে কাজ করব, ওই অনলাইন জাজের মধ্যে যে সকল কম্পাইলার সেটআপ দেয়া থাকবে, যারা প্রবলেমটা সলভ করবে তারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করে তারা ওই ল্যাঙ্গুয়েজে যোগ করার জন্য একটা প্রোগ্রাম লিখবে এবং সেই যোগ করার প্রোগ্রামটা পরবর্তীতে এই ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন জাজটার মধ্যে তারা হচ্ছে আপলোড করে দেবে। আপলোড করার পরে এই ওয়েব অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা হচ্ছে ওই প্রোগ্রামারের যে প্রোগ্রামটা সেটাকে সে নিজের মধ্যে হচ্ছে এক্সিকিউট করে, আমি যে ওই তিনটে ডাটা দিয়ে রাখছিলাম ইনপুট এবং করেসপন্ডিং আউটপুট, সেই ইনপুট ব্যবহার করে এই প্রোগ্রামার যে হচ্ছে প্রোগ্রামটা লিখছে সেটাতে ইনপুট প্রয়োগ করে তার যে আউটপুটটা পাবে। আর আমি অনলাইন জাজে আগে থেকে যে হচ্ছে আউটপুটটা দিয়ে রাখছিলাম সেই আউটপুট এবং ওই প্রোগ্রামের আউটপুট যদি আমাদের সমান হয়, তাহলে আমি বলবো যে এই প্রবলেমটা
অ্যাকসেপ্ট, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনটা যেটা করে একটা প্রোগ্রামারের একটা প্রোগ্রামকে সে আপলোড করে নিয়ে নিজের মধ্যে এক্সিকিউট করে তার কাছে যে ইনপুটগুলো আগে থেকে দেয়া থাকে সেই ইনপুটগুলো ব্যবহার করে যে আউটপুটটা তৈরি করবে প্রোগ্রাম, আর যে প্রবলেমটা সেট করছে সে যে আউটপুটটা দিচ্ছে এই দুটো আউটপুটের মধ্যে কম্পেয়ার করে একটা ফলাফল প্রদান করে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি যাকে প্রশ্নটা করলাম যে 2 আর 2 যোগ করলে কত হয়, আমি তাকে এরকম কতবার হচ্ছে প্রশ্ন করব সেটা অনলাইন জাজের মধ্যে বলা থাকে। আমি এরকম 100 বারও জিজ্ঞেস করতে পারি, যোগ করারই প্রোগ্রাম বলবো বারবার যে 2 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 9 যোগ করলে কত হয়, 14 আর 26 যোগ করলে কত হয়। তো অনলাইন জাজের মধ্যে কতটা এরকম ইনপুট দিয়ে রাখা হবে, অর্থাৎ যে প্রবলেম সেট করবে কতটা ইনপুট দিয়ে রাখবে সেটা ওই প্রোগ্রামারকে আগে থেকেই বলে দেওয়া হয় প্রবলেম স্টেটমেন্টের মধ্যে। তো এইভাবেই হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন কাজ করে, যেটা আসলে আমাদের একটা জার্জিং এর কাজ করতেছে, যার কারণে আমরা এটাকে অনলাইন জাজ বলি। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যে প্রোগ্রামটা করতে বললাম যোগ করার প্রোগ্রাম, তো আমি এখানে ইনপুট এবং আউটপুট কিন্তু দিয়ে দিচ্ছি, এবং ভবিষ্যতে যখন আমি কারো দ্বারা এই প্রবলেমটা সলভ করব আমার কিন্তু এই ইনপুট আর আউটপুট এই জাজের মধ্যে সবসময় থাকবে। যে প্রোগ্রামার সে যদি প্রোগ্রাম না করে শুধুমাত্র আমার যে ইনপুটের করেসপন্ডিং আউটপুটগুলো আছে সেই আউটপুটগুলো সে যদি কোনোভাবে জানতে পারে এবং সে সাধারণ একটা প্রোগ্রাম করবে যেখানে সে যোগ করবে না, শুধুমাত্র এই আউটপুটগুলো সে ওই প্রোগ্রামটা থেকে প্রিন্ট করে দেবে, তাহলেও কিন্তু অনলাইন জাজ হচ্ছে অ্যাকসেপ্ট করবে। কারণ কি? কারণ হচ্ছে অনলাইন জাজ কিন্তু মানুষ না, সে আসলে বুঝবে না যে এখানে প্রোগ্রাম করা আছে কিনা, সে শুধু দেখবে তার কাছে ইনপুটের করেসপন্ডিং যে আউটপুট আর প্রোগ্রামারের প্রোগ্রাম থেকে পাওয়া আউটপুট এটা সমান কিনা। এই দুটো যদি সমান হয় তাহলে অনলাইন জাজ সেটাকে অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ আপনার প্রোগ্রামটা সফলভাবে আপনি লিখতে পারছেন। আর যদি হচ্ছে প্রোগ্রাম থেকে যে আউটপুট আসবে এবং অনলাইন যার যে আগে থেকে যে আউটপুটগুলো দেয়া ছিল সেটা যদি সমান না হয় তাহলে প্রোগ্রামটা আপনার রং অ্যান্সার আসবে। তো আমি আশা করি যে অনলাইন জাজটা কি এটা আমরা বুঝতে পারছি, এটা জাস্ট একটা সাধারণ ওয়েব অ্যাপ্লিকেশন। আশরাফুল ভাইকে ধন্যবাদ, খুব বিস্তারিতভাবে অনলাইন জাজ এবং কম্পিটিশন সম্বন্ধে বললেন। তো এবার আমি রণজিতের কাছে যাব যে কোন কোন ওয়েবসাইটগুলো এই অনলাইন জাজ হিসেবে ভালো হবে সেটা জানার জন্য। আমি ধন্যবাদ স্যার। তো আমি আরেকটা বিষয় আশরাফুলের সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন জাজের ইনপুট এবং আউটপুটের যে ফরম্যাটটা, আসলে ওখানে প্রসেসের জন্য যে ইনপুটটা দেওয়া হয় সেটার পাশাপাশি কাজ করলে একটা আউটপুট থাকে। যেমন ওর উদাহরণটা যদি আমি টানি যে 2 এর সঙ্গে যোগ করব 2 যোগ করলে 4 হবে। তো এই 4 হওয়ার ক্ষেত্রে আমি যদি এক্সট্রা করে কিছু অ্যাড করি, সামেশন ইজ 4 বা সাম ইকুয়াল 4 এরকম ভাবে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমার অনলাইন জাজে অ্যাকসেপ্ট হবে না। এটা একটা বিষয়, কারণ আমার এটা মাথায় রাখতে হবে ওই আসলে অনলাইন জাজে কি থাকে, একটা মানে প্রি ক্যালকুলেটেড ফাইল থাকে। এই প্রি ক্যালকুলেটেড ফাইলটা আসলে শুধুমাত্র যিনি প্রবলেম সেটা তিনি জানতে পারেন। তো আমরা যেহেতু উনি যেভাবে সেট করে দিয়েছেন যে এটা কাজ করে আউটপুটটা আমি এভাবে চাচ্ছি এবং এই ফরম্যাটটা আমরা পাবো ওই প্রবলেমের ইনপুট এবং আউটপুট স্পেসিফিকেশন থেকে। তো যেহেতু উনি চাচ্ছেন না যে সামি যেত বা মানে আমাদের এক্সট্রা কিছু স্ট্রিং প্রিন্ট করার জন্য চাচ্ছেন না, সেহেতু আমাদের জিনিসগুলো দেওয়া যাবে না। যদি আমরা এসব দিই তাহলে আমরা রং অ্যান্সার পাবো, কারণ মানে তারা স্ট্রিং ম্যাচিং করে পাবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে জাজের ক্ষেত্রে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে কোন কোন অনলাইন জাজগুলো আসলে আমাদের মানে শুরুর দিকে হতে ভালো। তো আমি যদি বলবো যারা একদমই বিগিনার তারা আমার মনে হয় ইউআরআই একটা অনলাইন জাজ আছে, সেখানে শুরু করতে পারে, কারণ এখানকার প্রবলেমগুলো আসলে সিম্পল প্রবলেম দেওয়া থাকে যেটা আসলে আমাদের সহজেই ধরতে পারবো যে সলিউশনটা কি হবে। তো ইউআরআই দিয়ে শুরু করতে পারি, কিন্তু আমাদের এখানে কন্টিনিউ বেশি দিন করার দরকার নেই, কারণ পাশাপাশি আমাদের অনেক ভালো ভালো অনলাইন জাজ আছে যেখানে অনেক বেশি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড বা মানে অনেক অনেক প্রবলেম আছে এবং মানে তারা প্রতি সপ্তাহে 2টা বা 3টা করে অনলাইন কন্টেস্ট হোল্ড করে। তো এরকম আর কিছু ওয়েবসাইটগুলো হচ্ছে কোড ফোর্স, এখানে যারা বিগিনার তারা এই প্রবলেম থেকে শুরু করতে পারে, তারপর একটু আপডেট হলে বিসি এবং তারা মানে তাদের শিখার পরিধি যত বাড়বে তারা আস্তে আস্তে পরের প্রবলেমগুলোতে সুইচ করতে পারবে। আমার মনে হয় কোড ফোর্সে আমরা এই প্রবলেম থেকে শুরু করতে পারি। আর যদি মনে করি যে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রবলেম সলভ করবো তাহলে বাংলাদেশে একটা অনলাইন জাজ আছে জানেন যিনি একটা গুগলে চাকরি করতেছেন, তো ওনার একটা অনলাইন জাজ সেটা হচ্ছে লাইট ওজেন।
সেখানে প্রবলেমগুলোকে ক্যাটাগরাইজ করা আছে, অ্যাডোব, ডাটা স্ট্রাকচার, ডিপি, বিভিন্ন রকমের প্রবলেমের সেকশন করা আছে। সেখানেও আমরা প্রবলেম সলভ করতে পারি। এবং এছাড়াও আরো যখন আমরা এক্সপার্ট লেভেলে চলে যাবো তখন আরো অনেক টপ কোডার, হ্যাকার, যেগুলো আসলে বাইরের দেশের ওয়েবসাইট, যেখান থেকে তারা এখানে রেটিং ভালো করলে তারা ওখান থেকে রিক্রুট করে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর ইন্টারন্যাশনাল এসিএম আইসিসি এসব তো আমাদের অংশগ্রহণ করতে হবে, বিকল্প কিছু নাই, যেটা বাংলাদেশ থেকে গোটা ওয়ার্ল্ড থেকে যেখানে অংশগ্রহণ করে। ধন্যবাদ। ধন্যবাদ রঞ্জিত দা। যেসব ওয়েবসাইট গুলো খুব ভালো তিনি সেসব সাইট মেনশন করছে। আর এবার যাব আমরা পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং কিন্তু একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে একটা কম্পিটিশন হয়, সেটা আমরা আইসিডিসি নামে জানি। এবং সেই সম্বন্ধে জানার জন্য আমি প্রশ্ন করব আমার শ্রদ্ধেয় বড় ভাই আশরাফুল ভাইকে। আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এসিএম আইসিপিসি এটা মূলত আপনার কিভাবে আমরা এখানে পার্টিসিপেট করতে পারবো, পাশাপাশি এটা আসলে কিভাবে আপনার কাজটা করে। তো আমরা কিছুক্ষণ আগে আসলে জানছি যে অনলাইন জাজ, তো অনলাইন জাজটা আসলে আমাদের যে প্রসিডিউর মেনটেন করে এসিএম আইসিপিসি তেও ঠিক এইরকম একটা অনলাইন জাজ থাকে। তো এই অনলাইন জাজটার মধ্যে মূলত যেটা করা হয় এখানে হচ্ছে আমাদের কিছু প্রবলেম সেটআপ থাকে, যে প্রবলেম সেটআপটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রবলেম সলভ করে সেটা অনলাইন জাজে সেট করে রাখে এবং সেই প্রবলেমগুলোকে আমাদেরকে হচ্ছে সলভ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের এটা কোনো একটা দেশের মধ্যে বা আমরা ইন্টারন্যাশনালি আসলে এই কন্টেস্টগুলো করে থাকি। তো বিশেষ করে আমাদের বাংলাদেশে যে অনলাইন আইসিডিসি যে কন্টেস্টগুলো হয় সেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো হোস্ট করা হয় এবং আমরা সেখানে পার্টিসিপেট করে সশরীরে সেখানে গিয়ে হচ্ছে আমরা প্রবলেমগুলো সলভ করি। আর এখানে যদি আমরা কেউ পার্টিসিপেট করতে চাই সেক্ষেত্রে আমরা যারা ডিপ্লোমা হোল্ডার্স আছি তাদের জন্য একটা বিগ অপরচুনিটি আমি বলবো। তো আসলে এই আপনার হচ্ছে এসিএম আইসিপিসি যে কন্টেস্টটা এটা মূলত হচ্ছে আপনার ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের জন্য, কিন্তু আমি হচ্ছে এই গত আইসিপিসিতে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি মনে হয় এই দুটো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুটো টিম পাইছি এখানে। তো যারা আপনারা ডিপ্লোমা লেভেলে আছেন তারা কিন্তু আসলে ইচ্ছে করলে আপনাদের সেই ডিপ্লোমা লেভেল থেকে কিন্তু এসিএম আইসিপিসি তে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, আপনাদের জন্য এই সুবিধাটা বর্তমানে আছে। তো এই ক্ষেত্রে আপনারা যদি এই কন্টেস্টের মধ্যে ভালো করেন সেক্ষেত্রে আপনার একটা ইউনিভার্সিটি লেভেলের গ্রাজুয়েট যেরকম সুবিধা পাবে আপনি কিন্তু ঠিক আপনার সেই পলিটেকনিক থেকে সেই সুবিধাটা আপনি অ্যাচিভ করতে পারেন। এখন যদি আপনারা এটা খেয়াল করে দেখেন যে আমাদের জেনারেল যে ইউনিভার্সিটি গুলো আছে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমাদের ডুয়েট ছাড়া বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে সেইগুলোতে কিন্তু সকলে আসে হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্সটা কমপ্লিট করে এবং সেই ভার্সিটিতে তারা এসে 4 বছর পড়ালেখা করে। আর আমরা যারা পলিটেকনিকে পড়ালেখা করছি তো আমাদের পলিটেকনিকও কিন্তু 4 বছর। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে অনায়াসে কিন্তু আপনারা হচ্ছে ভার্সিটি লেভেলের স্টুডেন্টদের সঙ্গে আপনারা কম্পিটিশন করতে পারেন। তো এক্ষেত্রে যদি আপনারা হচ্ছে খুব ভালো একটা পজিশনে আসতে পারেন তাহলে অবশ্যই ভার্সিটি লেভেলের কোন একটা প্রোগ্রামারকে একটা গ্রাজুয়েটকে আপনার যে মূল্যায়নটা করা হবে আপনি পলিটেকনিক থেকে এসে কিন্তু সেই মূল্যায়নটা পাবেন। কারণ প্রোগ্রামিং জগতে আসলে আমাদের একাডেমিক যে সার্টিফিকেটটা এটার থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আমাদের স্কিলটা, আমি কত ভালো প্রবলেম সলভার এবং আমি এসিএম আইসিপিসি বা আপনার ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট যেটা আমাদের হয় এই ধরনের আপনার প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতে আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি, আমি কত ভালো পজিশন অ্যাচিভ করতে পারছি। তো এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসিএম আইসিপিসি আসলে এটা আপনার প্রত্যেক বছরেই হচ্ছে অনুষ্ঠিত হয়। তো এই যখন আপনার এই এসএম আইসিপিসি সংগঠিত হবে তার কিছুদিন পূর্বে হচ্ছে আমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনারা যারা ডিপ্লোমা লেভেলে আছেন তাদের ক্ষেত্রে যেটা করতে হবে এই সার্কুলারটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে
যে ইউনিভার্সিটি আসলে আমাদের এই আইসিপিসি কন্টেস্টটা হোস্ট করবে সেখানে যারা এই দায়িত্বে থাকবে তাদের সঙ্গে আপনাদের একটু যোগাযোগ করতে হবে। এটা হতে পারে আপনারা ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যদি ওই কন্টেস্টের আগে যে রেজিস্ট্রেশনটা হয় সেই রেজিস্ট্রেশনটা যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে আসলে গোটা বাংলাদেশে অনেক কন্টেস্টেন্ট থাকে। তো আইসিপিসি তে মূলত হচ্ছে তারাই পার্টিসিপেট করতে পারবে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করবে। পাশাপাশি আমাদের এই পার্টিসিপেন্টদের থেকে এই বিভিন্ন ভার্সিটি থেকে আমাদের যে টিমগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করে এদের সকলকে আসলে আইসিপিসি তে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, কারণ অনেক বেশি টিম একসাথে যদি পার্টিসিপেট করে এত বড় আসলে হোস্ট আসলে আমাদের দেশে এখনো এরকম হয়নি। তো পাশাপাশি আসলে আইসিপিসির এটা রুলসও না, তারা মূলত যেটা করে আইসিপিসির রিজিওনাল যে ফাইনাল কন্টেস্ট আছে তার পূর্বে একটা মুভ কন্টেস্ট দেয়। অর্থাৎ আপনারা যদি রেজিস্ট্রেশন করার পরে ওই মুভ কন্টেস্টের মধ্যে ভালো পজিশন নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করা হবে যে আপনি আসলে আইসিপিসি তে অংশগ্রহণ করতে পারবেন কিনা। আর এরপরে তো আসলে এরকম বলার কিছু থাকে না। তো আইসিপিসি তে অ্যাটেন্ড করতে চাইলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই মুভ কন্টেস্টে ভালো একটা আপনার পজিশন নিয়ে আসতে হবে। তবে বিভিন্ন ভার্সিটি এবং পলিটেকনিক যেহেতু শুরু হয়েছে আমি আশা করি যে আপনার প্রত্যেকটা ভার্সিটিতে যেমন মিনিমাম একটা করে টিম তারা নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি কোনো পলিটেকনিক থেকে পার্টিসিপেট করেন আপনার র্যাঙ্কটা যদি খুব ভালো না হয় সেক্ষেত্রেও আপনি পার্টিসিপেট করতে পারবেন আমি আশা রাখি। ধন্যবাদ। আজকের এই ক্যারিয়ার বিষয়ক আলোচনায় আমরা একদম শেষ পর্যায়ে আমাদের শেষ প্রশ্ন থাকবে আমাদের প্রেসিডেন্টের কাছে যে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা প্রোগ্রামিং এই ক্যারিয়ারটা কিভাবে তারা সেট আপ করবে, আর সাথে সাথে পলিটেকনিক শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো রঞ্জিত ভাই। ধন্যবাদ। আমি স্যার আসলে প্রোগ্রামিং এ ক্যারিয়ারে বলার কিছু নাই এক্সট্রা করে, আসলে হিউজ ক্যারিয়ার এখানে, ঠিক আছে। এখানে মানে আসলে আমার চাকরি হবে কিনা বা আমি কি করবো এটা নিয়ে ভাবার কিছু নেই, মানে আমাকে এটা নিয়ে ভাবতে হবে যে আমি কোথায় জব করবো, কোন জায়গায় গেলে আমার ভালো হবে। প্রোগ্রামিং ক্যারিয়ারটা এরকম। তো যদি আমি প্রোগ্রামিং এ অনেক ভালো হই, আসলে ভালো প্রবলেম সলভার হই, আমি বলি নাই যে আমি কোনো ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, আমি ভালো প্রবলেম সলভার হই, তাহলে আমি চিন্তা করবো আমি কোন জায়গায় চাকরি করবো। আসলে ক্যারিয়ারটা প্রোগ্রামিং এরকম, আসলে এই জায়গায় এত হিউজ লোক লাগবে কিন্তু এখানে লিমিটেশন লোকের এত কম যে আসলে অবশ্যই প্রতিযোগিতা করে সামনে থেকে যেতে হবে। একদম ইজি না একটা টাস্ক, অবশ্যই এটা একটা একটু কঠিন টাস্ক সবার জন্য আমি মনে করবো, কিন্তু তারপরে পরিশ্রম করলেই সবকিছু ইজি, ঠিক আছে। যে আমার আশামুখে বলছে যে সাইকেল চালানো, আমি বই পড়ে সাইকেল চালানো শিখে গেলাম, আমি জানি সাইকেল চালাতে হয়, কিন্তু আমি একদিন উঠলাম হ্যাঁ চালাতে পারতেছি, শেষ, আমি পারলাম কিন্তু আমি এক্সপার্ট না সাইকেল চালানো, আমাকে এক্সপার্ট হইতে হবে। তো বলছিলাম প্রোগ্রামিং এ ক্যারিয়ার নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই, এখানে আমাদের ক্যারিয়ার মানে ক্যারিয়ার অপরচুনিটি আমরা কথা বলবো, মানে আমাদের যদি আমরা ভালো এক্সপার্ট লেভেলে চলে যাই আমাদেরকে তখন আমরা চিন্তা করবো আসলে কোথায় জব করবো, কোনটা ভালো লাগে এই বিষয়গুলো। তো এখানে ক্যারিয়ার নিয়ে বলার কিছু নাই। তো আমি পলিটেকনিক স্টুডেন্টদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা 4টা বছর এখানে লেখাপড়া করি, যদিও আমরা সবাই মোটামুটি রুরাল প্লেস থেকে আসি, শহরে এসে পলিটেকনিক লেখাপড়া করি। তো পলিটেকনিক লেখাপড়া করে যে 4টা বছর আমরা মানে পাস করি, এই 4টা বছর আমরা কিছুই করি না। আমরা যদি সিদ্ধান্ত নিই বা আমরা যেহেতু পলিটেকনিক স্টুডেন্ট আমরা সবাই জানি যে মানে আমাদের 4টা বছর কিছুই করি না। পলিটেকনিকে ভালো রেজাল্ট করার জন্য খুব বেশি পড়াশোনা করার দরকার হয় না, তো আমরা অনেকেই পরীক্ষার আগের দিন রাতে একদিন পড়ে যেতে করছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পলিটেকনিকের 4টা বছরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। যদি আমরা পলিটেকনিকের 4টা বছরকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের মানে হায়ার এডুকেশন বলো মানে ওই 4 বছরে অনেক ভালো কিছু করতে পারবো, আমাদের পরবর্তী স্টেপটা চিন্তা করতে হবে না। যারা হায়ার এডুকেশন করবে ডুয়েট তো আছে সেজন্য হায়ার এডুকেশন, এবং বাইরেও আমরা চলে যেতে পারবো, বাইরেও পলিটেকনিক স্টুডেন্টদের অনেক চাহিদা, কিন্তু আমাদেরকে ওই লেভেলে এক্সপার্ট হতে হবে প্রবলেম সলভিং এ। আর আরেকটা কথা যেটা পলিটেকনিকের টিচাররা আমাদেরকে কখনোই প্রবলেম সলভিং এ ইন্সপায়ার করে না, এটা একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য নিতে হবে গুগল এবং ইন্টারনেট, এই দুইটার হেল্প নিতে হবে, এবং গুগলে সবকিছু আছে, শুধু আমাদের ইচ্ছাটা থাকতে হবে প্রবলেম সলভিং এ এবং সেভাবে লেগে থাকতে হবে। অনেক ব্লগ আছে, ফেসবুকে গ্রুপ আছে, সাইট আছে, যেগুলোতে আমরা আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো। তো ছাদের আশায় বসে থেকে বা ওই সময়টা খেলাধুলা করে গল্প আড্ডা করে 4টা বছর পাস করার কিছু নাই। আমি মনে করি এই 4টা বছরকে সঠিকভাবে ইউটিলাইজ করলে আমরা মনে হয় অনেক ভালো একটা পজিশন করতে পারবো, এবং আমাদের ক্যারিয়ার নিয়েও চিন্তা করতে হবে না, আমরা
পাশ করার পরই হায়ার এডুকেশন বলি বা দেশের বাইরে জব বলি বা দেশেই জব বলি অনেক ভালো একটা পজিশনে যেতে পারবো আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ রণজিৎদাকে। আর তোমাদের উদ্দেশ্যে আমার একটা লাস্ট মেসেজ থাকবে, সেটা হচ্ছে আমরা যে 4 বছর ডিপ্লোমাতে পড়ালেখা করি, তো ওই 4 বছর আসলে আমরা কোনো বিষয়ে দেখা যায় কি এক্সপার্ট হতে পারি না, কিন্তু 4টা বছর অনেক সময়, অনেক সময় কিন্তু আমরা সেটাকে, যেটা রণজিৎদা বললেন, প্রপার ইউটিলাইজ করতে পারি টাইমগুলোকে। আমরা বেশিরভাগ সময় দেখা যায় কি এই অনেকগুলো সময় অপচয় করি, লাস্টে যখন 4টা বছর পর বের হই তখন আমাদের জুড়িতে থাকে শূন্য। আমরা ডিপ্লোমাতে কিন্তু অনেক কিছু কাজ শেখার আছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় কোনো কাজ শিখি না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই মেসেজটা পৌঁছানো, তোমরা কিছুটা করো যাতে সেটা তোমাদের ক্যারিয়ারের কাছে লাগে এবং তুমি ভবিষ্যতে যেখানে যাও সেখানে যে তোমার মূল্যায়নটা হয়, এবং তুমি সেই মূল্যায়নটা তখনই পাবা যখন তুমি একটা কোনো একটা কিছু এক্সপার্ট হবা, দেখবা তোমাকে সবাই ডাকবে তোমার ওই কাজের জন্য। সুতরাং এই 4টা বছর তুমি ধৈর্য সহকারে একটা কাজ শিখো। তুমি প্রোগ্রামিংটা ভালো লাগলে, ভাইরা তো তোমাদের গাইডলাইন দিলেন তোমরা কেন প্রোগ্রামিং করবা, তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেই মেসেজটা কিন্তু তোমাদের বড় ভাইদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সো তোমরা ওই কাজটা, যেটা তোমাদের খুব ভালো লাগে ওই কাজটা তোমরা এক্সপার্ট হও। প্রোগ্রামিং যদি ভালো লাগে, প্রোগ্রামিং তোমরা এক্সপার্ট হয়ে যাও, দেখবা বাংলাদেশের সুযোগ আছে, পাশাপাশি বাংলাদেশের চেয়েও বহির্বিশ্বে কিন্তু বিদেশে তোমাদের গুগলে বলো, ফেসবুক বলো, আরো অনেকগুলো, যেটা বাইরে বললেন যে নাম না জানা অনেকগুলো কিন্তু কোম্পানি আছে যারা তোমাদের জন্য বসে আছে। সুতরাং তোমরা যেকোনো যে বিষয়টাতে ভালো করে শিখছো সেই বিষয়টাকে একদম অন্তরে রেখে কাজটা শিখো ভালো করে, দেখবা তোমরা কোথাও গিয়ে কোনো দরজায় গিয়ে টোকা না ইনশাআল্লাহ। আর আমাদের এই সময়ে আমাদের রঞ্জিত দা, আমাদের DUETCS এর সম্মানিত প্রেসিডেন্ট, এবং আমাদের আশরাফুল ভাই, আমাদের জেনারেল সেক্রেটারি, ওনারা আমাদের মূল্যবান সময় দিয়ে শুধু তোমাদের এই মেসেজটা পৌঁছানোর জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো আমি তোমাদের পক্ষ থেকে বড় ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আশা করি তোমরা প্রোগ্রামিং এ খুবই ভালো করবে এবং আমরা তোমাদের মাঝ থেকে কিছু অনেক ভালো ভালো প্রোগ্রামার পাবো। আর একদম শেষ মুহূর্তে এসে আমাদের রণজিৎদার থেকে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা শুনবো। রণজিৎদার থেকে শেষ মেসেজ বলতে আসলে আমি যেটা বলবো, আজকের এই অনুষ্ঠানটা আসলে নরমালি প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে করা হয়েছে। তো আসলে প্রোগ্রামিংটা আমরা করবো, আসলে আমি এই পর্যন্ত প্রোগ্রামিং বাইরে কিছু করি নাই। তো একটা ব্যাচ থেকে আসলে সবাই প্রবলেম সলভিং এর এটা আসে না সবার ক্ষেত্রে। তো আমি যেটা বলবো ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বা পলিটেকনিকের পড়াশোনা করতেছে, প্রথম ইয়ারে ঢুকেই তাদের যে কাজটা করা উচিত, যারা হায়ার এডুকেশন করবে তারা তো ভালো পড়াশোনা করতেই হবে, এটা মাস্ট। তার পাশাপাশি যে প্রোগ্রামিংটা এটা ধরে রাখতে হবে এবং অনেক ভালো বেশি চর্চা করতে হবে প্রোগ্রামিংটা। এবং তার পাশাপাশি যদি কারো এই বিষয়ে ইন্টারেস্ট না থাকে তাহলে তো তাকে জোর করে আনা যাবে না প্রোগ্রামিং এর সাইডে। তো তাদেরকে আমি যেটা বলবো, তোমরা যে কোনো একটা ফিল্ড চুজ করে সেই ফিল্ডে এক্সপার্ট হতে থাকো। কারণ তাছাড়া তুমি যদি পড়াশোনা না করো, আবার মানে গ্রেড খারাপ, তারপরে আবার দেখা যাচ্ছে তুমি প্রবলেম সলভিং করো নাই, তারপরে শেষ পর্যন্ত পাস করে বের হয়ে যদি তোমার কাজের ঝুলিটাও শূন্য থাকে, তাহলে চাকরি বাজার এরকম না আমি শুধু একটা সার্টিফিকেট দিয়ে তোমাকে কোনো একটা প্রতিষ্ঠান নিয়ে। ডিপ্লোমা ফিল্ডে সবাইকেই মানে টেকনিক্যালি মানে শার্প হতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অনেক সেক্টর আছে, নেটওয়ার্কিং সেক্টর আছে, মানে ডিপ্লোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে। তো এই প্রফেশনাল কোর্সগুলো আমরা করতে পারি এবং এইসব কোর্স করার জন্য আমাদের কারো কাছে যেতে হবে না। আমরা ইন্টারনেটে অনেক রিসোর্স আছে, মানে সেসব রিসোর্স দেখে দেখে মোটামুটি যারা কন্টেস্ট করবে, কিন্তু প্রবলেম সলভিং এর বিকল্প নেই। এটা আমি শুরুতেই বলতেছি, তুমি যদি ভালো প্রোগ্রামার হতে চাও, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, প্রবলেম সলভিং এর বিকল্প কিছু নেই, ঠিক আছে? তো যেটা বলবো যে যারা এই ফিল্ড ইন্টারেস্ট ফিল করবে তাদের জন্য একটা নির্দিষ্ট ফিল্ড চুজ করে সেই কাজে নিজেকে অনেক বেশি শার্প করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ আমি তাদেরকেও এরকম অনেক সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাই। তো আরেকটা কথা অ্যাড করতে চাই, এই আমাদের আমি কাছে তাদের নতুন একটা টিম বিদ্যালয়, এই বিদ্যালয় টিম এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য, যাতে আমাদের অনেক কথা থাকে আমরা আসলে প্রকাশ করতে পারি না। তো অনেক কথা থাকে আসলে আমরা প্রকাশ করতে পারি না, বলতে পারি না, ছোট ভাইদের কাছে মেসেজ পাঠাতে পারি না। তো বিদ্যালয় টিমকে আমি আমার মানে অন্তঃস্থল থেকে মানে শুভকামনা জানাচ্ছি, তোমাদেরকেও শুভকামনা জানাচ্ছি। তোমরা এগিয়ে যাও,
বিদ্যালয়ের টিম এগিয়ে যাক। এবং ধন্যবাদ আমি কাইসারকে, বিদ্যালয়ের টিমকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ। এবং আমি ডুয়েটের কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে বলছি যে আসলে ডুয়েট কম্পিউটার সোসাইটি থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা হায়ার স্টাডি করো, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা করি। ধন্যবাদ। আশা করি তোমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখলা। আর তোমাদের আশা করি এই যে অনুষ্ঠানটা হলো তোমরা এতক্ষণ ধরে দেখলা, সেটা তোমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কিন্তু অনেক উপকার করবে ইনশাআল্লাহ। আর শেষমেশ আমাদের দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ। তারা অত্যন্ত তাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছে। আর আমাদেরকে দেওয়া মানে তোমাদেরকে দেওয়া। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বিদ্যালয়টি